হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ আইমা জাকির পিয়াল। আজকে আলোচনা করব ম্যাথিউ আর্নল্ডের ফেমাস এসে দ্য স্টাডি অফ পোয়েট্রি নিয়ে। ম্যাথিউ আর্নল্ডকে তো আমরা সবাই জানি, তিনি একজন ফেমাস ভিক্টোরিয়ান পোয়েট ছিলেন এবং দেখা যাচ্ছে কি ইংলিশ যে ক্রিটিসিজম রয়েছে এসবের ক্ষেত্রে তিনি বেস্ট ছিলেন এবং তাকে কিন্তু মডার্ন পোয়েট হিসেবেও তুলনা বলা হয়ে থাকে। এই যে দ্য স্টাডি অফ পোয়েট্রি রয়েছে, এখানে তিনি পোয়েট্রিটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়েছেন এবং দেখা যাচ্ছে কি কীভাবে আমরা পোয়েট্রিটাকে ক্রিটিসাইজ করব, কিভাবে পোয়েট্রিটাকে একটা বেস্ট জায়গায় নিয়ে যাওয়া সম্ভব, এই জিনিসগুলা তিনি দ্য স্টাডি অফ পোয়েট্রিতে বলেছেন। তার মতে পোয়েট্রিটা হচ্ছে একদম বেস্ট একটা জিনিস এবং বলা হয় কি আমরা যদি সায়েন্স কিংবা রিলিজন যে কোনো টপিক নিয়েই চিন্তা করি না কেন, সেক্ষেত্রে পোয়েট্রিটাকে তিনি উপরে জায়গা দিয়েছেন। এখন বলছেন যে এত বেস্ট একটা জিনিসকে অবশ্যই কী হতে হবে, সবসময় ক্রিটিসাইজ করতে হবে, তাহলে কি হবে, এটা আরও বেশি বেস্ট হয়ে যাবে। কারণ একটা জিনিসকে যত বেশি ক্রিটিসাইজ করবেন সেই জিনিসটা তত পারফেক্টনেস আসবে। তাই ম্যাথিউ আর্নল্ড পোয়েট্রিটাকে ক্রিটিসাইজ করার বা কীভাবে পোয়েট্রিটাকে আপনি আলোচনা করবেন, এটাকে একটা বেস্ট পজিশনে নিয়ে যাবেন, সেটা নিয়ে দ্য স্টাডি অফ পোয়েট্রিটা লিখেছেন। প্রকৃতপক্ষে দ্য স্টাডি অফ পোয়েট্রি এটা পাবলিশ হয়েছিল টি.এইচ. ওয়ার্ডসের দ্য ইংলিশ পোয়েটস যে ওয়ার্ক ছিল সেটার ইন্ট্রোডাকশন হিসেবে। মানে দেখা যায় না, কোনো একটা কবিতা বা আমরা যা কিছুই লিখি না কেন তার একটা ইন্ট্রোডাকশন দেয়, ভূমিকা দেয়, সেটার ভূমিকা হিসেবে দ্য স্টাডি অফ পোয়েট্রি এটা ম্যাথিউ আর্নল্ড টি.এইচ. ওয়ার্ডসকে লিখে দিয়েছিলেন। পরবর্তীতে এটা অনেক বেশি প্রশংসিত হয়, তাই ম্যাথিউ আর্নল্ড পুনরায় কি আর একটু ডিটেলসের সাথে দ্য স্টাডি অফ পোয়েট্রি এই জিনিসটা লিখেন। ম্যাথিউ আর্নল্ড তার যে অ্যাসেটা রয়েছে দ্য স্টাডি অফ পোয়েট্রি, এটা স্টার্ট করেন পোয়েট্রির ইম্পর্টেন্সটা বোঝানোর মধ্য দিয়ে। তিনি বলেন কি পোয়েট্রির যে জায়গাটা রয়েছে সেটা অনেক উপরে এবং পোয়েট্রির ফিউচারটাও অনেক ব্রাইট। রিলিজন এবং সায়েন্স বলেন কিংবা ফিলসফি, এই সব কিছুর ক্ষেত্রে কিন্তু সময়ের সাথে সাথে মানুষের চিন্তাধারা বদলাতে থাকে, মানুষের ধারণাগুলো বদলাতে থাকে। তার কারণ হচ্ছে ভিক্টোরিয়ান এজ এমন একটা এজ ছিল যখন রিলিজনের উপর মানুষের বিশ্বাসটা উঠে গিয়েছিল এবং ফিলসফি সব কিছুই কেমন জানি অবস্থায় ছিল, সায়েন্সটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছিল। তো তাই তিনি বলছেন যে রিলিজন বলেন কিংবা সায়েন্স বলেন, এটা সময়ের সাথে সাথে মানুষের চিন্তাধারা, মানুষের ধারণা সব কিছুই বদলাবে, কিন্তু পোয়েট্রির ক্ষেত্রে কখনো এই জিনিসটা হবে না। পোয়েট্রি হচ্ছে সমাজের মিরর হিসেবে কাজ করে, সোসাইটিটাকে তুলে ধরে খুব সুন্দরভাবে। তিনি বলেন সায়েন্সটাও কি পোয়েট্রি ছাড়া ইনকমপ্লিট, রিলিজন কিংবা ফিলসফি বলেন তাও পোয়েট্রি ছাড়া ইনকমপ্লিট। মানুষ তার কনসোলেশন বলেন কিংবা সান্ত্বনার ব্যাপার যেটা রয়েছে সেই জিনিসটা পায় পোয়েট্রিতে এবং ফিউচারেও মানুষ তার সান্ত্বনাটা খুঁজবে পোয়েট্রির মধ্য দিয়ে। তাই তিনি বলছেন কি তিনি আসলে বোঝানোর চেষ্টা করছেন আমাদের যে পোয়েট্রিটা ইম্পর্টেন্সটা কতটুকু আমাদের বাস্তব জীবনে। তাই ম্যাথিউ আর্নল্ড কি করেন, এই পোয়েট্রিটাকে কিভাবে আলোচনা করতে হবে, কিভাবে বেস্ট ফর্মে নিয়ে যেতে হবে, এই জিনিসগুলো এই অ্যাসের মধ্যে বলেন। ম্যাথিউ আর্নল্ড প্লেটোর যে ধারণাটা ছিল পোয়েটদেরকে নিয়ে বা পোয়েট্রি নিয়ে, এটাকে কি করেন, রিজেক্ট করে দেন। কারণ তার মতে পোয়েট্রি বেস্ট, কিন্তু প্লেটো কিন্তু পোয়েট্রি এবং পোয়েট দুটোটাকেই পছন্দ করতেন না। ম্যাথিউ আর্নল্ড এখানে আবার একটা পোয়েট্রির ডেফিনেশনও দেন। তিনি বলেন যে পোয়েট্রি হচ্ছে এক ক্রিটিসিজম অফ লাইফ এবং এই ক্রিটিসিজমটা কিন্তু যেমনি তেমনি করলে হবে না। সেখানে সে পয়েটগুলোর মধ্যে বা যেগুলা আসলে বেস্ট সেখানের মধ্যে পোয়েটিক ট্রুথ এবং পোয়েটিক বিউটি এই জিনিসগুলোও কিন্তু থাকতে হবে। যে কোনো পোয়েট বা যে কোনো পোয়েমকে যদি আপনি বলেন যে এটা বেস্ট, এটা ক্লাসিক, তাহলে তো হবে না। পোয়েমটার মধ্যেও কিছু কন্ডিশন থাকতে হবে, সেই কন্ডিশনগুলো যদি সে পোয়েমটা ফুলফিল করতে পারে তখনই আমরা ওইটাকে কি বেস্ট বলে ধারণা করতে পারবো এবং সেটাকে মিরর অফ লাইফ অথবা সোসাইটি এই জিনিসটা হিসেবে কনসিডার করতে পারবো। এখন তিনি বলছেন আমরা কিভাবে পোয়েমটাকে জাজ করব। তিনি তার 3টা ওয়ে বলেছেন, একটা হচ্ছে রিয়েল এস্টিমেট, একটা হিস্টোরিক্যাল এস্টিমেট এবং থার্ড ওয়ান হচ্ছে পার্সোনাল এস্টিমেট। ফার্স্টে হিস্টোরিক্যাল এস্টিমেট নিয়ে বলি। হিস্টোরিক্যাল এস্টিমেটের ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যখন কোনো পোয়েট সম্পর্কে পড়ি বা কোনো পোয়েম পড়ি তখন সে পোয়েটের ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও কিন্তু পড়ি। যেমন ধরেন আপনি শেক্সপিয়ারের কোনো লেখা পড়ছেন, তখন আপনার মাথায় থাকবে শেক্সপিয়ার, ও সে তো অনেক বেস্ট, তার লেখা অবশ্যই বেস্ট হবে, যদিও আপনি লেখাটা পড়েননি। এই চিন্তা করে যখন আপনি কোনো কিছু জাজ করবেন তখন আপনি রিয়েল জাজমেন্টটা দিতে পারবেন না। এটা হচ্ছে হিস্টোরিক্যাল এস্টিমেট।
মানে কারো ব্যাকগ্রাউন্ড চেক করে বা হিস্ট্রি চেক করে লেখাটাকে জাজ করা। এরপর আসি পার্সোনাল এস্টিমেট। এটা হচ্ছে কিছু রাইটার রয়েছে বা কিছু লেখা থাকে যেগুলো আমরা পার্সোনালি পছন্দ করি, আবার কিছু রাইটারের লেখা ভালো হলেও আমরা রাইটারকে বা তার লেখাকে অপছন্দ করি বলে ভালো লেখাগুলোকে ডিসলাইক করি। তো রাইটার বলছেন আমাদের, বা ম্যাথিউ আর্নল্ড আমাদেরকে বলছেন, পার্সোনাল টেস্টের উপর ডিপেন্ড করে আমরা যখন কোনো লেখাকে জাজ করি তখন একদম যে জাজমেন্ট, পারফেক্ট জাজমেন্টটা আসবে না। সো পার্সোনাল এস্টিমেটটাকেও তিনি রিজেক্ট করে দেন। হিস্টোরিক্যাল এস্টিমেটটা দিয়েও পোয়েট্রিকে জাজ করতে মানা করেন এবং পার্সোনাল এস্টিমেট থেকেও পোয়েট্রিকে জাজ করতে মানা করেন, কারণ এতে করে দেখা যাবে কি রিয়েল জাজমেন্টটা আসবে না। তো তিনি প্রেশার দিয়েছেন রিয়েল এস্টিমেটের উপর। এখন রিয়েল এস্টিমেট জিনিসটা কি? রিয়েল এস্টিমেটের ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে আপনি পয়েটের ব্যাকগ্রাউন্ড সম্পর্ক মনে করবেন যে আপনি পয়েটের ব্যাকগ্রাউন্ড সম্পর্ক জানেন না, কিছুই জানেন না, জাস্ট লেখাটা আপনার সামনে এসেছে, আপনি লেখাটা পড়ছেন, এরকম একটা ব্যাপার। যেমন ধরেন আমাদের যেমন টিচাররা যখন এক্সাম নেয় তখন আমাদের কোনো পরিচয় থাকে না সেখানে। তো তারা কি করে, যখন আমাদের খাতাগুলো জাজ করে, ক্লাসে কে বেস্ট স্টুডেন্ট কে ডাল স্টুডেন্ট ওইভাবে জাজ করে না, কারণ সেখানে কোনো পরিচয় থাকে না। ঠিক আমাদেরকেও পোয়েট্রিগুলোকে জাজ করতে হবে ওইভাবে। এটা রাইটারকে আমি জানি না, জাস্ট লেখাটা এসেছে, লেখার বেসিসে আমি ওই রাইটিংটাকে জাজ করব। তো তাই আমাদের ম্যাথিউ আর্নল্ড কি করেছেন, রিয়েল এস্টিমেটটাকে প্রেশার দিয়েছেন এবং বলেছেন আমরা যখন কোনো পোয়েট্রিকে জাজ করব তখন এই রিয়েল এস্টিমেটটাই ইউজ করব। এতে করে কি হবে, পারফেক্ট জাজমেন্টটা আসবে। রিয়েল এস্টিমেটের ক্ষেত্রেও তিনি আমাদেরকে বলছেন যে, আমাদের ম্যাথিউ আর্নল্ড আমাদেরকে বারবার সাবধান করে দিচ্ছে যাতে করে আমরা ব্লাইন্ডলি কোনো কিছু জাজ না করি, সেটা ক্লাসিক হোক বা নিউ রাইটিং হোক। যখনই আমরা কোনো কিছু সম্পর্কে জাজমেন্ট দিব বা আমরা ডিসিশন দিব তখন অবশ্যই কি করব, প্রপারলি জিনিসটাকে পড়ব, সেটা কেন বেস্ট, কোন দিক দিয়ে এটা বেস্ট, এই জিনিসগুলো ঠিকভাবে জাজ করব। কোনো রাইটার বা অথবা ভালো লেখকদের জিনিসটাকে চিন্তা করে আমরা কোনো জাজমেন্ট দিব না। সো আমাদের চোখটাকে খোলা রাখতে হবে, ব্লাইন্ডলি কোনো কিছু ফলো করা যাবে না। ম্যাথিউ আর্নল্ড এখানে কি বলেন, রিয়েল এস্টিমেটটাকে তো তিনি বলেছেন যে এভাবে আমরা জাজমেন্টটা দিব, তবে তিনি নতুন একটা মেথড প্রপোজ করেন যেটাকে বলা হয় টাচস্টোন মেথড। এখন এই টাচস্টোন মেথডটা কি? এই মেথডটা হচ্ছে এরকম একটা মানদণ্ডের মতো। যখন আমরা কোনো কিছু জাজ করি তখন কি হয়, একটা বেস্ট জিনিসকে সামনে রাখি, সেই বেস্টের কোয়ালিটির বেসিসে আমরা অন্য একটা জিনিসকে জাজ করি, ওই জিনিসটাই হচ্ছে টাচস্টোন। ম্যাথিউ আর্নল্ড এখানে বলেছেন যে তিনি কি করেন, কিছু ফেমাস রাইটার রয়েছে যেমন শেক্সপিয়ার অথবা ডান্ট, মিল্টন, এদের বলেছেন যে ফেমাস যেসব রাইটিং রয়েছে বা তাদের লেখাগুলো তো অলওয়েজ ক্লাসিক বলে ধারণা করা হয়, ক্লাসিক মানে বেস্ট। সো তাদের কিছু ইম্পর্টেন্ট কোটেশন, লাইন, এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন এবং যখন আপনি কোনো নিউ রাইটিংকে জাজ করবেন তখন ওইগুলার বেসিসে আপনি জিনিসটাকে জাজ করবেন, তারপরে আপনি বেস্টটা বুঝতে পারবেন। এবং তিনি এটাকে টাচস্টোন মেথড বলে আমাদেরকে বলেছেন আর কি। মানে মোট কথা এরকম, একটা ভালো জিনিসের সাথে নতুন একটা জিনিসকে কম্পেয়ার করা। একটা উদাহরণ দিই, যেমন ধরেন আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আমাদের প্যারেন্টসরা হচ্ছে একটা রোল মডেল। তো যখনই কোনো ছেলে বা মেয়ে বিয়ে করতে যায় তখন দেখা যায় কি চিন্তা করে যে এই মেয়েটাকে আমার মার মতো অথবা এই ছেলেটাকে আমার বাবার মতো, এরকম একটু কোয়ালিটিস আমরা খুঁজতে থাকি। কিংবা গার্লফ্রেন্ডের ক্ষেত্রেও দেখা যায় কি তার মা বাবার কোয়ালিটিগুলো তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের ক্ষেত্রে আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু মানুষ চিন্তা করতে থাকে। মানে বেস্ট জিনিসের সাথে নতুন একটা জিনিসের একটা কম্পেয়ার করা, এখানেই কিন্তু টাচস্টোন মেথডটা, মানে এটাকেই টাচস্টোন মেথডটা বলা হয়। এখন দেখা যাচ্ছে আমাদের রাইটার কি করেন, তিনি বলেন কি মানে তার এই এসেতে তিনি হোমার, ডান্ট, শেক্সপিয়ার, মিল্টন এসবের কিছু কোটেশন ইউজ করেছেন এবং বলেন কি এই কোটেশনগুলোর সাথে কি করতে হবে, নতুন রাইটিংগুলোকে কম্পেয়ার করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে ওই পোয়েট্রিটা কিংবা ওই লেখাটা ক্লাসিকের পর্যায়ে পড়ে কিনা। ক্লাসিক জিনিসটা একটু বলে দিই, ক্লাসিক জিনিসটা মানে হচ্ছে বেস্ট একটা ফর্ম, যে কোনো কিছুর একটা বেস্ট ফর্ম। এখন আপনি যখন কোনো কিছু ক্লাসিক বলবেন তখন সেটার মধ্যে কি কি কোয়ালিটি থাকতে হবে সেটা নিয়ে একটু বলে দিই। ম্যাথিউ আর্নল্ড কিন্তু এগুলো উল্লেখ করেছেন, আমি নিজ থেকে বলছি না। তো ম্যাথিউ আর্নল্ড বলেন যে কোনো রাইটিং ক্লাসিক হতে হলে সেটার কিছু কোয়ালিটি থাকতে হবে। যেমন সেই কোয়ালিটিগুলোর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়ালিটি হচ্ছে হাই ট্রুথ থাকতে হবে এবং সিরিয়াসনেসের ব্যাপারটাও থাকতে হবে।
কোনো সিরিয়াস টপিক নিয়ে যখন আপনি লিখবেন আপনার ল্যাঙ্গুয়েজ সব কিছুই সিরিয়াস হতে হবে এবং যে কোনো একটা লেখা সম্পূর্ণ ফ্রডের উপর লেখা যাবে না, সেটা কি ট্রুথের ব্যাপারটাও থাকতে হবে। যেমন ধরেন কিছুদিন আগে এখানে যে ইনসিডেন্টটা ঘটলো সীতাকুণ্ডে বিএমডিপুর যে ব্লাস্টটা হলো, এই টপিকে যখন আমি কোনো কিছু লিখবো এটা খুবই সিরিয়াস একটা ম্যাটার, আমার ল্যাঙ্গুয়েজ, আমার ভাবধারা, আমার স্টাইল সব কিছুই সিরিয়াস হতে হবে। ঠিক ওরকম ক্লাসিকে যখন কোনো পোয়েট্রিকে আপনি ক্লাসিক বলে সম্বোধন করবেন তখন সেটার ল্যাঙ্গুয়েজটাতে হাই ট্রুথ থাকতে হবে, সিরিয়াসনেস ব্যাপারটাও থাকতে হবে। এরপর বলা হচ্ছে সেই লেখাটার মধ্যে ম্যানার এবং ম্যাটার মানে স্টাইল এবং টপিক সব কিছুই কী হতে হবে, খুবই হাই কোয়ালিটির হতে হবে। যে কোনো মানে আপনি আরবিট্রারি লিখে দিবেন এরকম হবে না, কোয়ালিটিটাও হাই হতে হবে। তারপর তিনি বলছেন যে আপনি যে মেথডটা অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লিকেশনের ব্যাপারটা ওখানে ট্রু ফ্যাক্ট থাকতে হবে। ওভারঅল যদি আমি একটু সামারাইজ করি, ক্লাসিক রাইটিংগুলোর মধ্যে আপনার ম্যানার এবং ম্যাটার এই সব কিছুর মধ্যে হাই কোয়ালিটি থাকবে, হাই ট্রুথ, হাই সিরিয়াসনেস ব্যাপারটাও থাকবে, তারপরে ওই জিনিসটাকে ক্লাসিক বলে আপনি কনসিডার করতে পারবেন। এটা গেল ক্লাসিকের কোয়ালিটিস। এখন আমাদের রাইটার কি বলছে, পোয়েট্রির একদম শুরুর দিকে চলে গিয়েছে যে পোয়েট্রির গোড়াপত্তনটা আসলে কিভাবে হয়েছে। এতক্ষণ তিনি বলেছেন যে পোয়েট্রিটাকে আপনি কিভাবে জাজ করবেন, কোন মেথডটাতে জাজ করলে বেটার হবে, এবং তিনি দেখা যাচ্ছে কি আমাদেরকে বলছেন যে কিভাবে আমরা মানে টাচস্টোন মেথড সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন এসব কিছু। এখন উনি কি চলে গিয়েছেন, একদম শুরুর দিকে চলে যান কিভাবে পোয়েট্রিটার সূত্রপাত হয়। পোয়েট্রি, ফ্রেঞ্চ যে পোয়েট্রিগুলো রয়েছে সেগুলোর ইফেক্ট কিন্তু ইংল্যান্ডে অনেক বেশি ইনফ্লুয়েন্সে রয়েছে। এবং ফ্রেঞ্চ পোয়েট্রিগুলো কিন্তু দুই ভাগে ভাগ ছিল, একটা হচ্ছে নর্দার্ন ফ্রেঞ্চ আর একটা হচ্ছে সাউদার্ন ফ্রেঞ্চ, মানে দুই জায়গার পোয়েট্রি ছিল আর কি। সাউদার্ন ফ্রেঞ্চের যে পোয়েমগুলো হতো সেগুলো ইতালিয়ান লিটারেচারে অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছিল, কিন্তু নর্দার্ন ফ্রেঞ্চের যে পোয়েমগুলো ছিল সেগুলো দেখা যাচ্ছে কি পুরা ইউরোপে 12 এবং 13 সেঞ্চুরিতে পুরা ইউরোপের মধ্যেই তাদের ইনফ্লুয়েন্স ছিল। এরপর তিনি, এটা তো ফ্রেঞ্চের পোয়েট্রির ক্ষেত্রে গেল, এখন ইংল্যান্ডে পোয়েট্রিটা কিভাবে আসে। ইংল্যান্ডের পোয়েট্রিটা মূলত আসে অ্যাংলো নরম্যান্সদের দ্বারা। এই অ্যাংলো নরম্যান্সদের ইনফ্লুয়েন্স ইংলিশ পোয়েট্রিতে অনেক বেশি ছিল, আর অ্যাংলো নরম্যান্সরা যে পোয়েট্রিটা নিয়ে এসেছিল সেটা মূলত রোম্যান্টিক পোয়েমস অফ ফ্রেঞ্চ, মানে ফ্রেঞ্চের রোম্যান্টিক পোয়েমগুলাই ছিল মূলত অ্যাংলো নরম্যান্সদের পোয়েম। সো এই জিনিসটার ইনফ্লুয়েন্স ইংল্যান্ডে অনেক বেশি ছিল। এখন অ্যাংলো নরম্যান্স, সো তারা হচ্ছে সবচাইতে পুরনো পোয়েট্রি লিখতো, সো তাদেরকে ইজিলি আমরা ক্লাসিকে ফেলতে পারি, কিন্তু আমাদের ম্যাথিউ আর্নল্ড বলছে নো, তারা ক্লাসিক ছিলেন না, বা তাদের লেখাগুলো আমরা ক্লাসিকের পর্যায়ে ফেলতে পারি না। তার কারণ কি, তাদের মধ্যে হাই ট্রুথের ব্যাপারটা ছিল না, তাদের লেখায় সিরিয়াসনেস ছিল না, তাদের যে ডিকশনটা ইউজ করতো সেটাও ক্লাসিক পোয়েট্রির ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ে না, তারা শুধুমাত্র হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে পোয়েট্রিগুলো লিখত। সো ক্লাসিকের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে সেগুলোর মধ্যে অ্যাংলো নরম্যান্সদের পোয়েম কোনো অংশেই পড়ে না, সো তিনি তাদেরকে ক্লাসিক বলে কোনোভাবেই মানতে পারছে না। এটা গেল অ্যাংলো নরম্যান্স। এরপর আসি, তিনি কি করেন, বড় বড় রাইটারদেরকে কনসিডার করতে থাকেন যে আসলে তারা কোনোভাবে ক্লাসিকের পর্যায়ে পড়ে নাকি পড়ে না, তিনি তার জাজমেন্ট দিবে, একটা সার্ভে করছে। ফার্স্টে তিনি চসার সম্পর্কে বলেন। চসারের উপর দেখা যাচ্ছে কি ফ্রেঞ্চ যে পোয়েট্রিগুলো ছিল এসব পোয়েট্রির অনেক বেশি ইনফ্লুয়েন্স ছিল। আর আমরা সবাই জানি চসার খুব বেশি ফেমাস একজন রাইটার ছিল, তার লেখায় রিয়েলিস্টিক ব্যাপারগুলো ছিল, এবং তিনি সবসময় রিয়েল এস্টিমেট জিনিসটাকে ইউজ করে পোয়েট্রিটাকে জাজ করতো, কখনো হিস্টোরিক্যাল এস্টিমেট কিংবা পার্সোনাল এস্টিমেট ইউজ করতেন না। সো তার পোয়েমের মধ্যে রিয়েলিস্টিক ব্যাপারটা ছিল। এছাড়া তার ম্যানার এবং স্টাইল সব কিছুই বেস্ট ছিল। তিনি হিউম্যান লাইফ, হিউম্যান নেচারকে খুব সুন্দরভাবে তুলে ধরতেন। তার ডিকশনটা ছিল অনেকটা লিকুইড ডিকশন বলা যায়, মানে একদম ফ্লুয়েন্ট ছিল মানে তার লেখার মধ্যে। কিন্তু তাও ম্যাথিউ আর্নল্ড কি করে, তাকে ক্লাসিকের পর্যায়ে ফেলেননি। তার কারণ হচ্ছে কি, তার লেখার মধ্যে ম্যাথিউ আর্নল্ডের মনে হয় কি হাই সিরিয়াসনেসের ব্যাপারটা ছিল না, কারণ চসার সবসময় কন্টেম্পোরারি সোসাইটি নিয়ে লিখতেন, তো হাই সিরিয়াসনেসের যে ব্যাপারটা ছিল ওই জিনিসটা ম্যাথিউ আর্নল্ড চসারের লেখায় পাননি, যার কারণে তাকে ক্লাসিকের যে সম্মান সেই জিনিসটা ম্যাথিউ আর্নল্ড দিতে পারেননি। গেল চসার, সেও ক্লাসিক না। যাই হোক, এবার ম্যাথিউ আর্নল্ড মিল্টন এবং শেক্সপিয়ার নিয়ে আলোচনা করেন। মিল্টন এবং শেক্সপিয়ার এমন একজন রাইটার ছিল, চসার তাদেরকে অবশ্যই ক্লাসিকের পর্যায়ে ফেলতে হবে, সো তিনি তাদেরকে নিয়ে খুব একটা জাজমেন্ট পাস করেন না, জাস্ট বলে দেন যে কি তারা ক্লাসিক।
এরপর তিনি চলে যান ড্রাইডেন এবং পপের কাছে। জন ড্রাইডেন এবং আলেকজান্ডার পপ অনেক বেশি ফেমাস ছিলেন 18th সেঞ্চুরিতে এবং তারা গ্রেট পয়েট ছিলেন সেই সেঞ্চুরির। তারা দুজন কিন্তু অনেক ভালো প্রোজ লিখতেন পোয়েট্রি থেকে। তো তাদের যে লেখার স্টাইল ছিল সেটাও হাই কোয়ালিটির ছিল, তবে সেগুলো ফিট ছিল প্রোসের জন্য, নট পোয়েট্রি। সো আমাদের রাইটার ম্যাথিউ আর্নল্ড তাদেরকেও ক্লাসিকের পর্যায়ে ফেলতে পারেন না। তারা মানে ড্রাইডেন এবং আলেকজান্ডার পপ ক্লাসিক হচ্ছে প্রোসের ক্ষেত্রে, নট পোয়েট্রি। তাহলে এটাও বাদ, এরা দুজনও হলো না। এরপর আসি গ্রের কাছে। তিনি এরপর গ্রের কথা আলোচনা করেন। গ্রে যদিও অনেক বেশি কবিতা লিখেননি, তবে তার লেখাগুলোর মধ্যে হাই পয়েটিক ভ্যালু ছিল, যে পয়েটিক বিউটি এবং পয়েটিক ট্রুথ যে ব্যাপারগুলো ছিল এগুলো গ্রের রাইটিংয়ের মধ্যে ছিল। তাই ম্যাথিউ আর্নল্ড কী করে, তাকে ক্লাসিকের পর্যায়ে ফেলে দেয়। তাহলে আমরা একজন পেলাম ক্লাসিক, সেটা হচ্ছে গ্রে। মিল্টন আর শেক্সপিয়ার তো আছেই। এরপর তিনি আসেন রবার্ট বার্নের কাছে। তো তার কাছে যখন আসেন তিনি বলেন যে সে 18th সেঞ্চুরির অনেক ফেমাস রাইটার ছিল এবং তিনি দেখা যাচ্ছে কি মানে তার লেখার মধ্যেও সব কিছু পারফেক্ট ছিল, কিন্তু তার একটা দোষ ছিল, তার রাইটিংগুলা ইংলিশ থেকেও বেশি স্কটিশ ছিল। মানে তিনি একজন বেটার পয়েট ছিলেন ইংল্যান্ডে না, বরং স্কটিশ হিসেবে। সো তাকেও কি করা যাচ্ছে না, ক্লাসিক হিসেবে কনসিডার করা যাচ্ছে না। এরপর দেখা যাচ্ছে কি বার্নসকেও কি করা হয়, ক্লাসিক থেকে চসারের মতো বাদ দিয়ে দেওয়া হয়। তার কারণ হচ্ছে তার লেখায় হাই সিরিয়াসনেসের যে ব্যাপারটা ছিল ওই জিনিসটার অভাব দেখেছেন আমাদের রাইটার ম্যাথিউ আর্নল্ড। সো চসারও বাদ, বার্নসও বাদ। এরপর দেখা যাচ্ছে কি তিনি বলছেন কি ম্যাথিউ আর্নল্ড বলেন তিনি তার কন্টেম্পোরারি যেসব রাইটার রয়েছেন তাদেরকে নিয়ে তিনি ডিসকাস করতে থাকেন, যেমন বাইরন, শেলি, ওয়ার্ডসওয়ার্থ, এদেরকে নিয়ে তিনি শুধুমাত্র ডিসকাস করেন, কোনো প্রকার জাজমেন্ট পাস করেন না। তার কারণ হচ্ছে তিনি মনে করেন যে এসব রাইটারগুলো তার সমসাময়িক রাইটার ছিল এবং ম্যাথিউ আর্নল্ডের কিন্তু পার্সোনাল যে এস্টিমেট ছিল সেই জিনিসটা এখানে চলে আসতে পারে, কারণ তিনি হয়তো ওয়ার্ডসওয়ার্থকে পছন্দ করতে পারেন বা শেলিকে পছন্দ করতে পারেন। সো তাদেরকে ফেভার বেশি করতে পারেন, তাই তিনি কোনো প্রকার জাজমেন্ট পাস করেননি, শুধুমাত্র তাদের লেখা নিয়ে ডিসকাস করেছেন। তারপর তিনি বলেন কি ম্যাথিউ আর্নল্ড এই জাজমেন্টগুলোর মধ্য দিয়ে তার এই লেখাটা শেষ করে দেন। ফাইনালি ম্যাথিউ আর্নল্ড আমাদেরকে বলে যে যেসব ক্লাসিক রাইটিংগুলো রয়েছে সেগুলো সেলফ প্রিজার্ভেশন ব্যাপারগুলো তাদের মধ্যে রয়েছে। কারণ হচ্ছে এই ক্লাসিক রাইটিংগুলো যুগ যুগ ধরে চলে আসছে, যুগ যুগ ধরে মানুষ এই জিনিসগুলোকে পড়ে আসছে। সো মানুষের টেস্টের যে ব্যাপারটা, মানুষের টেস্ট চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে, কিন্তু ক্লাসিক পড়ার যে ব্যাপারটা সেটা মানুষের মধ্যে ঠিকই রয়ে যাচ্ছে, মানুষ এখনও ক্লাসিকটাকে এনজয় করছে। এবং ম্যাথিউ আর্নল্ড বলে যে সময় যতই যাক না কেন ক্লাসিকটা থেকেই যাবে এবং ক্লাসিকের এমন গুণ রয়েছে বা ক্লাসিক রাইটিংগুলোর এমন গুণ রয়েছে, এটা নিজে নিজেই কী করবে, নিজেকে সংরক্ষণ করে রাখবে, কারণ এটার মধ্যে সেই গুণগুলো রয়েছে এবং মানুষ সারা জীবন ওই জিনিসটাকে এনজয় করে যাবে। যতই সময় আসুক, যাই কিছু হোক, ক্লাসিক্যাল রাইটিংগুলো কখনো হারিয়ে যাবে না, এটা নিজেরাই নিজেদেরকে সংরক্ষণ করে রাখবে। এবং এখানেই তার এসেটা শেষ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। ওভারঅল যদি আমি একটু বলে দিই, ব্যাপারটা হচ্ছে এরকম, দ্য স্টাডি অফ পোয়েট্রিতে তিনি পোয়েট্রি নিয়ে স্টাডি করেন, যে পোয়েট্রি জিনিসটা কি এবং পোয়েট্রির আসলে ইম্পর্টেন্সটা কতটা উপরে। সো একটা জিনিসকে বেটার করা যায় যখন আমরা ওইটাকে নিয়ে ক্রিটিসাইজ করব, ওইটাকে নিয়ে আলোচনা করব। যদি আলোচনা করা না হয় তাহলে কোনো রাইটিং বেটার হতে পারে না। যেমন ধরেন চসারের পরে যেসব রাইটাররা এসেছে তাদের কিন্তু কোনো ক্রিটিসিজম করা হয়নি, ক্রিটিসাইজ করা হয়নি, তাই চসারের পরের সময়টাতে আমরা কোনো বেস্ট রাইটিং পাইনি। তাই আমাদের ম্যাথিউ আর্নল্ড বলছে কি ক্রিটিসিজম যে কোনো কিছুর জন্য অনেক ইম্পর্ট্যান্ট, আর পোয়েট্রি যেহেতু বেস্ট জিনিস তাই এটাকে যত ক্রিটিসাইজ করা হবে তত এটা বেস্ট ফর্মে চলে যাবে। এবং তিনি আমাদেরকে এটা ক্রিটিসাইজ করার 3টা ফর্ম দিয়েছেন এবং এই 3টা ফর্মের মধ্যে তিনি আমাদেরকে বলেছেন যে আমরা রিয়েল এস্টিমেটটাকে ফলো করব, তাহলেই আমরা বেস্ট জিনিসটাকে খুঁজে পাবো, ক্লাসিক জিনিসটাকে খুঁজে পাবো। এরপর তিনি কি করেন, নতুন একটা মেথড আমাদের দিয়ে দেন, টাচস্টোন মেথড, যেটার মধ্য দিয়ে গুড জিনিসটার সাথে আমরা নতুন জিনিসকে বা ব্যাড জিনিসকে কম্পেয়ার করব, তারপর ক্লাসিক জিনিসটাকে জাজ করব আসলে এটা ক্লাসিকে পড়ে নাকি পড়ে না। এখন কথা হচ্ছে আগের লেখার স্টাইল একরকম ছিল, এখন লেখার স্টাইল একরকম হচ্ছে। আগে ট্র্যাজেডি এবং কমেডি হতো, কিন্তু সময়ের সাথে সাথে ট্র্যাজি কমেডি এসেছে, নতুন ধরনের নতুন ধাঁচের লেখা এসেছে। তাহলে পুরোনো স্টাইলের সাথে আমি কিভাবে নতুনগুলোকে জাজ করব?
যদি সবসময় পুরনো ফর্মে লেখা হয় তাহলে লেখা সব একধারার হয়ে যাবে। সো এখানে কিন্তু তার কিছুটা আমরা বলতে পারি এটা হচ্ছে টাচস্টোন মেথডের স্বল্পতা বলতে পারি, যে এটা তো কখনো সম্ভব না আপনি এক জিনিস দিয়ে সব কিছু জাজ করবেন। এটা গেল টাচস্টোন মেথড। এরপর তিনি কি করেন, একদম পোয়েট্রির শুরু থেকে স্টার্ট করেন যে পোয়েট্রিটা কীভাবে এসেছে। ফ্রেঞ্চের ইনফ্লুয়েন্স কিন্তু পোয়েট্রিতে সবসময় ছিল, ইংলিশ পোয়েট্রিতে। সো তিনি ওই জিনিসটা তুলে ধরেন এবং এরপর তিনি রাইটারদেরকে কে ক্লাসিক এবং কে ক্লাসিক না এই জিনিসটা জাজ করেন। তিনি বলেন চসার যদিও অনেক ফেমাস রাইটার ছিল, বেস্ট রাইটার ছিল, তাও চসার ক্লাসিক না, কারণ তার মধ্যে সিরিয়াসনেসের ব্যাপারটা ছিল না তার লিখায়। তারপর তিনি মিল্টন এবং শেক্সপিয়ারের কথা বলেন, তারা অবশ্যই ক্লাসিক, সো তিনি তাদেরকে নিয়ে কিছুই বলেনি। এরপর তিনি গ্রের কথা বলেন। গ্রে তো ফেমাস রাইটার, যদিও তিনি বেশি লিখেননি, তাও তার লেখার মধ্যে সিরিয়াসনেস ছিল, সব কিছুই বেটার ছিল, তাই তাকে ক্লাসিকে ফেলা হয়। অন্যদিকে ড্রাইডেন এবং পপ, তারা যদিও দেখা যাচ্ছে কি তারাও ফেমাস রাইটার ছিল, কিন্তু তাদের রাইটিংগুলো বেশিরভাগ প্রোস ছিল। সো পোয়েট্রির থেকেও তারা ফেমাস ছিল প্রোসের জন্য। সো আমাদের ম্যাথিউ আর্নল্ড কী করে, তাদেরকে ক্লাসিকের পর্যায়ে তাদেরকেও ফেলে না। এরপর আসে বার্নসের ক্ষেত্রে। তার প্রবলেম ছিল এটা যে তার মধ্যে সিরিয়াসনেস ব্যাপারটা চসার মতো ছিল না। তিনি এই জিনিসগুলো আলোচনা করেন ওভারঅল। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।